ভারতের শান অগ্নিবাণ লঞ্চপ্যাডে তার শেষ উড়ানের জন্য প্রস্তুত দাঁড়িয়েছিল। দেশের ৮০০ কোটি টাকা দাঁড়িয়েছিল এবং লঞ্চে বাকি ছিল মাত্র ৫ ঘন্টা। কিন্তু তখনই হঠাৎ রকেটের সিস্টেম ফেল হয়ে গেল। দেশের সবচেয়ে বড় বিজ্ঞানীরা ঘামে ভিজে গেলেন। কেউ বুঝতে পারছিল না যে আসলে খারাপই কোথায়। সবাই সমস্যার সমাধান খুঁজতে লেগেছিলেন। তখনই একটা ১৩ বছরের চা বিক্রি করা ছেলে চা নিয়ে ভিতরে আসে। হঠাৎ তার নজর মূল বোর্ডে পড়ল, যেখানে ইকুয়েশন লেখা ছিল এবং মাঝে প্লাসের চিহ্ন লাগানো ছিল। ছেলেটা চিৎকার করে বলল, সাহেব, এখানে প্লাস নয়, মাইনাস হওয়া উচিত ছিল। আগুন যখন ওপরে ওঠে তখন চাপ পিছনের দিকে ধাক্কা দেয়। সব বিজ্ঞানীরা তাকে অবাক হয়ে দেখতে লাগলেন। কেউ বলল, এটা পাগল, এটাকে এখান থেকে বার করে দাও, সময় নষ্ট হচ্ছে। কিন্তু ডক্টর রেড্ডি, যিনি চিফ সায়েন্টিস্ট ছিলেন, তাকে এটা শুনে একটা আশা মিলল যে এই কমতিটা ঠিক করার পর রকেট সফলভাবে লঞ্চ হয়ে যাবে। বন্ধুরা, আসুন জানি যে আসলে এই কমতিটা ঠিক করার পর রকেট সফলভাবে লঞ্চ হয়ে যাবে, নাকি এটা আবার ডক্টর রেড্ডির একটা ভুল ধারণা, এবং আসলে এই ছেলেটা কে ছিল এবং এত কিছু কিভাবে জানত। শ্রীহরিকোটার সেই এলাকা যেখানে সমুদ্রের ঢেউ জমি থেকে ধাক্কা খেয়ে একটা ভয়ানক শব্দ তৈরি করে, আজ সেখানে নীরবতা ছিল। কিন্তু এই নীরবতা স্বস্তির ছিল না, এটা সেই ঝড়ের আহট ছিল যা ভারতের সবচেয়ে বড় মহাকাশ মিশন অগ্নিবাণকে গিলে খাওয়ার জন্য প্রস্তুত দাঁড়িয়েছিল। ইসরোর কন্ট্রোল রুমের ভিতরে দেশের সবচেয়ে তীক্ষ্ণ মস্তিষ্কের ২০০ বিজ্ঞানী তাদের চেয়ারে জমেছিলেন। মিশন লঞ্চ হওয়ার আর মাত্র ৫ ঘন্টা বাকি ছিল। ৮০০ কোটির খরচ, ৫ বছরের পরিশ্রম এবং কোটি কোটি ভারতীয়দের আশা সেই সাদা রকেটের ভিতরে বন্দী ছিল, যা লঞ্চ প্যাডের শানে দাঁড়িয়েছিল। তখনই হঠাৎ একটা লাল আলো জ্বলে উঠল। ডেটা মনিটরগুলিতে গ্রাফ দ্রুত পড়তে লাগল। কন্ট্রোল রুমে বিশৃঙ্খলা পড়ে গেল। ডক্টর রেড্ডি, চিফ সায়েন্টিস্ট, রাগ এবং ঘাবড়াহটে চিৎকার করে বললেন, আর্জন, এটা কি হচ্ছে? প্রেশার ভালভের ডেটা মিসম্যাচ কেন দেখাচ্ছে? আমরা কাল রাতেই সব চেক শেষ করেছিলাম। আরএন, যিনি জুনিয়র সায়েন্টিস্ট ছিলেন, ঘামে ভিজে গিয়ে বললেন, স্যার, জানি না কিভাবে, কিন্তু বুস্টার ইঞ্জিনের ফিউয়েল ইঞ্জেকশন রেটে একটা খুব ছোট পার্থক্য আসছে। এটা মাত্র 0.004 এর পার্থক্য, কিন্তু এই গতিতে এটা রকেটকে হাওয়াতেই ছিঁড়ে ফেলতে পারে। আমাদের সুপার কম্পিউটার এই এরারকে ফিক্স করতে পারছে না, কারণ এটা একটা র্যান্ডম ভেরিয়েবল। ডক্টর রেড্ডি তার ঘড়ি দেখলেন। সময় বালির মতো হাত থেকে পিছলে যাচ্ছিল। তিনি বললেন, পরের ২০ মিনিটে এই গোলকধাঁধা না সুলঝালে লঞ্চ অ্যাবর্ট করতে হবে, এবং এর মানে ছিল দেশের হার। কন্ট্রোল রুমের ঠিক বাইরে, যেখানে নিরাপত্তার কড়া পাহারা ছিল, একটা ছোট চায়ের দোকান ছিল। সেখানে একটা ১২ থেকে ১৩ বছরের ছেলে, যার নাম আরিয়ান ছিল, কিন্তু সবাই তাকে ছোটু বলে ডাকত। কয়লার অঙ্গারে চা ফুটাচ্ছিল। ছোটুর কাপড় ছেঁড়া ছিল, তার মুখে ছাই জমেছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত গভীরতা ছিল। ছোটু নিজের সাথে বকবক করে বলছিল, বড় সাহেব আজ খুব পরেশান দেখাচ্ছে, চাও ঠান্ডা হচ্ছে এবং ভিতর থেকে চিৎকারের আওয়াজ আসছে। ছোটু ৫টা গ্লাস চা একটা ট্রেতে রাখল এবং দ্রুত কন্ট্রোল রুমের পিছনের দরজার দিকে এগোলো, যেখান থেকে সে প্রত্যেক দিন চা পৌঁছে দিত। তাকে কেউ থামাতো না, কারণ সে সেই বিল্ডিংয়ের একটা অংশ হয়ে গিয়েছিল। কিন্তু তাকে কি জানা ছিল যে আজ সে শুধু চা পৌঁছে দিতে নয়, বরং ইতিহাস বদলে দিতে যাচ্ছে? ভিতরের পরিবেশ এমন ছিল যেন কোনো যুদ্ধ হারতে চলেছে। বড় বড় বিজ্ঞানীরা তাদের মাথা চেতে বসেছিলেন। দেয়ালে লাগানো বিশাল স্ক্রিনে গণিতের হাজারো ফর্মুলা মাকড়সার জালের মতো জড়িয়েছিল। রামদিন গার্ড বলল, ছোটু, আজ যা রাখার চুপচাপ বেরিয়ে যা। লোকের মাথা আজ সপ্তম আকাশে আছে। রকেটে কোনো বড় খারাপই এসছে। ছোটু চায়ের ট্রে টেবিলে রাখল। তার নজর হঠাৎ সেই মূল বোর্ডে পড়ল, যেখানে ডক্টর রেড্ডি চক দিয়ে একটা খুব লম্বা ইকুয়েশন লিখেছিলেন এবং মাঝে প্রশ্নচিহ্ন লাগিয়ে ছেড়ে দিয়েছিলেন। ছোটু সেখানে থেমে গেল। ছোট পড়ে যাওয়া থেকে বেঁচে গেল। তার হাত থেকে কয়লার একটা টুকরো নিচে মেঝেতে পড়ে গেল। ডক্টর রেড্ডি, যিনি এখনও পর্যন্ত হার মেনে নিয়েছিলেন, তার নজর সেই ছেলেটার উপর পড়ল যার চোখে কোনো ভয় ছিল না, বরং একটা চ্যালেঞ্জ ছিল। ডক্টর রেড্ডি বললেন, থামো, কি বলছিলে তুমি? আবার বলো। পুরো হলে স্তব্ধতা ছড়িয়ে পড়ল। সবাই অবাক ছিল যে দেশের সবচেয়ে বড় বিজ্ঞানী একটা চা বিক্রি করা ছেলের কাছে কি জিজ্ঞাসা করছে। কন্ট্রোল রুমে উপস্থিত প্রত্যেক ব্যক্তির শ্বাস থেমে গেল। ডক্টর রেড্ডি, যিনি এখনও পর্যন্ত ঘামে ভেজা ছিলেন, তার চেয়ার থেকে উঠলেন এবং আস্তে আস্তে ছোটুর দিকে এগোলেন। ছোটুর হাতে এখনও সেই কয়লার কালো টুকরো ছিল যা সে মাটি থেকে তুলেছিল। ডক্টর রেড্ডি ধীর কিন্তু গম্ভীর স্বরে বললেন, বাবা, তুমি এখন কিছু বলেছিলে চাপ এবং আগুনের ব্যাপারে, আবার বলো। ছোট একটু ইতস্তত করে বলল, সাহেব, আমি পড়াশোনা করা তো নই, কিন্তু প্রত্যেক দিন আমার দোকানে দেখি যখন কেটলির ঢাকনায় বাষ্পের জোর পড়ে তখন ঢাকনা নাচতে শুরু করে,
যদি আমি কেটলির নলটাকে একটু চাপা দিই তাহলে বাষ্প পিছন থেকে ঢাকনাকে উড়িয়ে দেয়। আপনার সেই বোর্ডে যা লেখা আছে তাতে আগুনের চাপ বাইরে বেরোচ্ছে, কিন্তু হাওয়া তাকে ভিতরের দিকে ধাক্কা দিচ্ছে। যদি আপনি সেই প্লাসকে মাইনাস করে দেন তাহলে গণিত বসে যাবে। না, সেখানে দাঁড়ানো ইঞ্জিনিয়াররা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলেন। কেউ তাকে পাগল বলছিল, তো কেউ এটাকে সময়ের অপচয়। আর্জেন, যিনি জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন, রাগে বললেন, স্যার আপনি এই অশিক্ষিত ছেলের কথা শুনছেন? এর কাছে কোনো ডিগ্রি নেই, এটাকে তো এটাও জানা নেই যে ক্যালকুলাস কি। ডক্টর রেড্ডি বললেন, চুপ করো আর্জেন, ডিগ্রি আমাদের এখানে পৌঁছে দিয়েছে। কিন্তু এই ছেলে সেটা দেখছে যা আমরা আমাদের অহংকারের কারণে দেখতে পারছি না। ছোটু, কি তুমি বোর্ডে দেখাতে পারো? ছোটু আস্তে আস্তে সেই বিশাল ডিজিটাল বোর্ডের দিকে এগোলো। তার ছেঁড়া কাপড় এবং হাতে কয়লা দেখে মনে হচ্ছিল যেন কোনো চিত্রকর তার সবচেয়ে বড় শিল্পকৃতি বানাতে যাচ্ছে। সে বোর্ডের একটা কোণে, যেখানে জায়গা খালি ছিল, কয়লা দিয়ে ঘষা শুরু করল। ছোটু কোনো ফর্মুলা লেখেনি, সে একটা ম্যাপ বানালো। একটা এমন ম্যাপ যা রকেটের ইঞ্জিনের অভ্যন্তরীণ চাপ দেখাচ্ছিল। সে কয়লা দিয়ে 3টে বৃত্ত বানালো এবং তাদের মাঝ থেকে একটা বাঁকা লাইন টেনে দিল। সে দেখালো যে জ্বালানি কিভাবে মোড় নিয়ে ফিরে আসছে, যার ফলে ব্যাক প্রেশার তৈরি হচ্ছে। ছোটু বলল, স্যার এখানে দেখুন, এই যে লাইনটা, এটা ভুল জায়গার মোড় নিচ্ছে। এই কারণেই আপনার কম্পিউটার এরার দেখাচ্ছে। ডক্টর রেড্ডির চোখ হঠাৎ ভুলে উঠল। তিনি তুরন্ত তার চশমা ঠিক করলেন এবং সেই ম্যাপটাকে গভীরভাবে দেখলেন। তার মস্তিষ্কের বাতি জ্বলে উঠল। তিনি অনুভব করলেন যে ভ্যারিয়েবল তার সুপার কম্পিউটার ধরতে পারছিল না, সেটা আসলে ইঞ্জিনের গঠনে একটা সূক্ষ্ম ফ্লুইড ডায়নামিক্সের ভুল ছিল। ডক্টর রেড্ডি চিৎকার করে বললেন, আরিয়ান, তুরন্ত সিমুলেশন মডিউল খোলো। ছোটুর বলা প্যারামিটারগুলোকে মাইনাস ভ্যালুর সাথে ইনপুট করো, এক্ষুনি। আরিয়ান ইতস্তত করে কিবোর্ডে আঙুল চালালো। পুরো হলে কম্পিউটারের পাখার আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল। স্ক্রিনে একটা লোডিং বার চলতে লাগল। 10%, 40%, 80%। হঠাৎ স্ক্রিনে লেখা এলো, এরার রিজলভড, ট্রেজেক্টরি স্টেবিলাইজড। ভুল সংশোধন হয়ে গেল, পথ স্থির হয়ে গেল। পুরো কন্ট্রোল রুমে যেন বিদ্যুৎ দৌড়ে গেল। ছোটু, তুমি আজ শুধু একটা রকেট নয়, বরং ভারতের সম্মান বাঁচিয়েছ। কিন্তু ছোটর মুখে কোনো অহংকার ছিল না। সে শুধু তার খালি চায়ের ট্রে তুলতে লাগল। সে খুব নিষ্পাপভাবে বলল, সাহেব, কাজ হয়ে গেছে তো আমি যাই। মা অপেক্ষা করছে, তার ওষুধের সময় হয়েছে। ডক্টর রেড্ডির হৃদয় ভরে উঠল। তিনি ছোটুর হাত ধরলেন এবং তাকে তার চেয়ারে বসালেন। তিনি বললেন, না বাবা, আজ তুমি কোথাও যাবে না। আজ তুমি এই মিশনের সবচেয়ে বড় সাক্ষী হবে। তখনই কন্ট্রোল রুমের মূল দরজা খুলল এবং সিকিউরিটি হেড ভিতরে এলেন। তিনি বললেন, স্যার, লঞ্চিংয়ে মাত্র 60 মিনিট বাকি। প্রধানমন্ত্রীর অফিস থেকে ফোন আছে, তারা আপডেট চাইছেন। ডক্টর রেড্ডি বললেন, আদের বলে দিন যে রকেট ওড়ার জন্য প্রস্তুত, এবং এটাও বলুন যে আজ এই রকেটের আসল পাইলট আমরা পেয়ে গেছি। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। যেই লঞ্চের প্রস্তুতি শুরু হলো, আরেকটা সমস্যা দাঁড়ালো। সমুদ্রের দিক থেকে আসা হাওয়ার গতি হঠাৎ বেড়ে গেল। যদি রকেট এখন লঞ্চ না হয়, তো পরের লঞ্চ উইন্ডো 6 মাস পর আসবে। কন্ট্রোল রুমের জানালার বাইরে সমুদ্রের ঢেউ এখন উঁচু উঠছে। দ্রুত হাওয়ার ঝোঁকা শ্রীহরিকোটার তীরে ধাক্কা খাচ্ছে। রাডার স্ক্রিনে লাল চিহ্ন উঠছে, যা এই কথার সংকেত ছিল যে আবহাওয়ার মেজাজ খারাপ হয়ে গেছে। আর্জন বলল, স্যার, হাওয়ার গতি 70 কিমি প্রতি ঘন্টা পার করেছে। আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার অনুসারে এই আবহাওয়ায় লঞ্চ করা আত্মঘাতী হবে। রকেট টেক অফের সময় টলমল করতে পারে। ডক্টর রেড্ডি কপালের ঘাম মুছলেন। তিনি ছোটুর দিকে দেখলেন, যিনি এখনও চিফ সায়েন্টিস্টের চেয়ারে বসে সেই জটিল গ্রাফগুলো দেখছিলেন। ছোটুর নজর স্ক্রিনে জমে গেল। সে ভয় পায়নি, বরং কিছু ভাবছিল। ডক্টর রেড্ডি জিজ্ঞাসা করলেন, ছোটু, কি দেখছ? সাহেব, হাওয়া শত্রু নয়, কিন্তু যদি সঠিক সময় টান দিই তো সে হাওয়ার বুক চিরে উপরে বেরিয়ে যায়। ন্যারেটর, ডক্টর রেড্ডি বুঝতে পারলেন যে ছোটু কি বলতে চাইছে। ছোটুর গণিত শুধু বইয়ের নয়, সে প্রকৃতির নিয়মগুলো তার চোখ দিয়ে দেখেছে। কিন্তু তখনই কন্ট্রোল রুমের কোণে বসা একটা সিনিয়র বিজ্ঞানী, যিনি এখন পর্যন্ত চুপ ছিলেন, রাগে উঠলেন। সিনিয়র বিজ্ঞানী, এটা পাগলামি। রেড্ডি, তুমি একটা ছেলের কথায় এসে 800 কোটির প্রজেক্ট এবং দেশের সম্মান দাঁড়িয়ে রেখেছ। যদি এটা ফেল হয় তো আমরা সবাই জেলে যাব। এই ছেলে কি জানবে অ্যারোডাইনামিক্সের ব্যাপারে? হলে আবার বিতর্ক শুরু হলো। তখনই ছোটু উঠে দাঁড়ালো। তার চোখে এবার অশ্রু ছিল, কিন্তু তার স্বর পাথরের মতো মজবুত ছিল। ছোটু, সাহেব, আপনি আমাকে অশিক্ষিত বলছেন না? হ্যাঁ, আমি স্কুলে যাইনি, কিন্তু আমার বাবু এই ইসরোর ক্যান্টিনে কাজ করতেন।
তিনি প্রত্যেক রাতে আমাকে তার পুরনো সাইকেলে বসিয়ে এখানে নিয়ে আসতেন এবং দূর থেকে সেই রকেট দেখাতেন। তিনি বলতেন, ছোটু, একদিন তুমিও এমন বড় জাহাজ বানাবে যা মেঘের পারে যাবে। তিনি আরও বললেন, 3 বছর আগে বাবু একটা ফ্যাক্টরি অ্যাক্সিডেন্টে চলে গেলেন। সেই দিনও খুব দ্রুত ঝড় ছিল। লোকেরা বলল প্রকৃতির কোপ, কিন্তু আমি জানতাম সেটা মেশিনের ভুল। তখন থেকে আমি কসম খেয়েছি যে আমি মেশিনের ভাষা শিখব, যাতে কারো বাবু তাদের থেকে না ছিনিয়ে যায়। আমি স্কুল দেখিনি, কিন্তু বাবুর ছেড়ে যাওয়া পুরনো সায়েন্সের বইগুলো 1000 বার পড়েছি। পুরো কন্ট্রোল রুমে স্তব্ধতা ছড়িয়ে পড়ল। যে বিজ্ঞানীরা ছোটুর মজা করছিলেন তারা তাদের নজর নামিয়ে নিলেন। ডক্টর রেড্ডি ছোটুর কাঁধে হাত রাখলেন। তাদের এখন তার টিমের ওপর নয়, সেই 13 বছরের ছেলের অভিজ্ঞতার ওপর বিশ্বাস ছিল। ডক্টর রেড্ডি বললেন, আরিয়ান, কম্পিউটারকে কমান্ড দাও, অ্যাঙ্গেল অফ অ্যাটাককে 2 ডিগ্রি ঝোঁকাব। আমরা হাওয়ার সাথে লড়াই করব না, আমরা হাওয়ার চাপকে লিফটের জন্য ব্যবহার করব, ঠিক যেমন ছোটুর ঘুড়ি ওড়ে। সময় দ্রুত দৌড়াচ্ছে। লঞ্চে মাত্র 15 মিনিট বাকি। সমুদ্রের দিক থেকে একটা খুব বড় চক্রবাত সক্রিয় হচ্ছিল। যদি পরের 10 মিনিটে রকেট না ওড়ে তো মিশন চিরকালের জন্য থেমে যাবে। ডক্টর রেড্ডি মাইক তুললেন এবং তার স্বর পুরো শ্রীহরিকোটায় গুঞ্জরিত হল। অল স্টেশনস, দিস ইজ ফ্লাইট ডিরেক্টর, উই আর গো ফর লঞ্চ, কাউন্টডাউন স্টার্টস নাও। ছোটুর নজর স্ক্রিনে আটকে ছিল। সে কয়লা দিয়ে তার হাতে কিছু নম্বর লিখে রেখেছিল। সে মনে মনে হিসেব করছিল। রকেটের ইঞ্জিনে আগুন লেগে গেছে, জমি কাঁপছে। ছোটু বকবক করে বলছিল, ওরও, আজ এই মেঘ তোমার পথ আটকাতে পারবে না। ন্যারেটর, 10, 9, 8, 7। রকেটের নিচের অংশ থেকে সাদা ধোঁয়ার বিশাল পাহাড় বেরোল। পুরো কন্ট্রোল রুম কাঁপছে। 3, 2, 1, জয় হিন্দ। রকেট জমি ছেড়ে দিল। কিন্তু যেই সে 500 মিটার উচ্চতায় পৌঁছল, হাওয়ার একটা ভয়ানক ঝোঁকা তার সাথে ধাক্কা খেল। রকেট বাঁ দিকে ঝুঁকে পড়তে লাগল। স্ক্রিনে ওয়ার্নিংয়ের আলো জ্বলে উঠল। আরিয়ান চিৎকার করে বলল, স্যার, রকেট কন্ট্রোল হারাচ্ছে, এটা ক্র্যাশ করবে। কন্ট্রোল রুমের ভিতরে প্রত্যেকের মুখ সাদা হয়ে গেল। বিশাল স্ক্রিনে অগ্নিবাণ রকেট স্পষ্টভাবে বাঁ দিকে ঝুঁকে দেখা যাচ্ছিল। 800 কোটির সম্পত্তি এবং দেশের মান সম্মান সেই সময় একটা পাতলা সুতোয় ঝুলছিল। আরিয়ান ঘাবড়াহটে চিৎকার করে বলল, স্যার, উইন্ড শিয়ার আমাদের লিমিটের বাইরে চলে গেছে। থ্রাস্ট ভ্যাক্টরিং কাজ করছে না, রকেটের ভারসাম্য বিগড়ে যাচ্ছে। যদি আমরা এখন এটাকে ডিস্ট্রয় না করি তো এটা আবাসিক এলাকায় পড়তে পারে। ডক্টর রেড্ডির হাত সেলফ ডিস্ট্রাক্ট বাটনের দিকে বাড়ল। তার চোখ ছিল। তিনি তার পুরো জীবনের পরিশ্রমকে ছাই হতে দেখতে চলেছিলেন। তখনই একটা আওয়াজ গুঞ্জরিত হল। ছোটু চিৎকার করে বলল, না সাহেব, বাটন টিপবেন না। সে পড়েনি, সে তো শুধু পাশ ফিরছে। সবাই মুখ করে ছোটুর দিকে দেখল। ছোটু তার জায়গা থেকে উঠে স্ক্রিনের ঠিক পাশে চলে গেল। তার আঙুল হাওয়ায় একটা বক্রতা বানাচ্ছিল। সাহেব, হাওয়া তাকে পড়াচ্ছে না, তাকে ধাক্কা দিচ্ছে। যদি আপনি এখন তার ডান বুস্টারের পাওয়ার 5% বাড়ান এবং বাঁটাকে 2 সেকেন্ডের জন্য বন্ধ করে দেন, তো সে নিজে নিজে সোজা হয়ে যাবে, যেমন ঢেউয়ে নৌকাকে সোজা করা হয়। ডক্টর রেড্ডির কাছে চিন্তা করার জন্য 1 সেকেন্ডেরও সময় ছিল না। এটা একটা জুয়া ছিল। যদি ছোট ভুল হয় তো বিস্ফোরণ আরও ভয়ানক হবে, কিন্তু যদি সে ঠিক হয় তো ইতিহাস হবে। ডক্টর রেড্ডি বললেন, আরিয়ান, যা এটা বলছে সেটাই করো। বুস্টার বি এর পাওয়ার বাড়াও, বুস্টার এ কে কাট অফ করো, এক্ষুনি। ন্যারেটার পরের কয়েক সেকেন্ড পর্যন্ত পুরো কন্ট্রোল রুম মৃত্যুর মতো নীরবতায় ডুবে গেল। স্ক্রিনে রকেট একদিকে ঝুঁকেছিল এবং তারপর হঠাৎ রকেটের ডান অংশ থেকে আগুনের একটা দ্রুত লেলিহান বেরোল। রকেট একটা জোরালো ঝাঁকুনি খেল এবং আস্তে আস্তে সোজা হতে লাগল। রকেট হাওয়ার বুক চিরে দিল। সে এখন সোজা ওপরের দিকে মেঘ ফেরে নীল আকাশের দিকে দৌড়াচ্ছে। স্ক্রিনে নর্ম্যালের সবুজ আলো জ্বলে উঠল। আরিয়ান অবাক এবং সুখে বলল, স্যার, এটা করে দেখিয়েছে। রকেট ম্যাক্সকিউ পার করে গেছে। সে এখন মহাকাশের সীমায়। পুরো কন্ট্রোল রুমে বিজ্ঞানীরা তাদের চেয়ার থেকে লাফিয়ে উঠলেন। লোকেরা একে অপরকে জড়িয়ে ধরতে লাগলেন। কেউ কাঁদছিল তো কেউ তালি বাজাচ্ছিল। ডক্টর রেড্ডি তার চেয়ারে ঢলে পড়লেন। তার চোখ থেকে সুখের অশ্রু বইছিল। তিনি ঘুরে ছোটুকে দেখলেন, যিনি চুপচাপ কোণে দাঁড়িয়ে তার ময়লা শার্ট দিয়ে ঘাম মুছছিলেন। রকেট এখন মহাকাশের কালো শূন্যতায় প্রবেশ করেছে। ভারত ইতিহাস রচনা করেছে। লঞ্চের 2 ঘণ্টা পর পুরো বিশ্বে খবর ছড়িয়ে পড়ল, ভারতের মিশন সফল হয়েছে। প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা আসছিল। বাইরে মিডিয়ার জমায়েত লেগে গেল। প্রত্যেকে সেই জিনিয়াস ডক্টর রেড্ডির সাথে দেখা করতে চাইছিল।
কিন্তু ডক্টর রেড্ডি কন্ট্রোল রুমের পিছনের দরজা থেকে বাইরে বেরোলেন। তার সাথে আরিয়ান এবং কিছু অন্য বিজ্ঞানীরাও ছিলেন। তিনি সোজা সেই ছোট চায়ের টপরিতে পৌঁছলেন। সেখানে ছোটু তার কেটলি পরিষ্কার করছিল। তার কাছে একটা পুরনো রেডিও বাজছিল, যাতে নিউজ আসছিল যে রকেট সঠিক সালামত পৌঁছে গেছে। ছোটু হাসছিল। পেছন থেকে একটা আওয়াজ এলো, ছোটু। ছোটু ঘুরে দেখল। সে দেখল যে দেশের সবচেয়ে বড় বিজ্ঞানীরা তার সামনে দাঁড়িয়ে আছে। ছোটু ঘাবড়ে গেল। সে ভাবল হয়তো তার থেকে কোনো ভুল হয়েছে। ডক্টর রেড্ডি কিচ্ছু বললেন না। তিনি আস্তে তার হাত তুললেন এবং ছোটুর ছেঁড়া কাপড়ের সামনে তার কোমর সোজা করলেন। ডক্টর রেড্ডি ছোটুকে একটা কড়া সেলিউট দিলেন। তার পিছনে দাঁড়ানো আরিয়ান এবং বাকি সব বিজ্ঞানীরাও একসাথে তাদের হাত কপালে লাগালেন। একটা চা বিক্রি করা ছেলের সম্মানে ভারতের সবচেয়ে বড় বিজ্ঞানীদের দল ঝুঁকেছিল। ছোটু ঘাবড়ে বলল, সাহেব, এটা কি করছেন আপনি? আমি তো শুধু চাওয়ালা। ডক্টর রেড্ডি হেসে বললেন, না ছোটু, আজ তুমি চাওয়ালা নও, আজ তুমি এই দেশের সবচেয়ে বড় শিক্ষক। তুমি আমাদের শিখিয়েছ যে জ্ঞান স্কুলের দেয়ালে নয়, চোখের কৌতূহলে থাকে। ছোটুর চোখে অশ্রু ছিল, কিন্তু এই অশ্রু দুঃখের নয়, সেই পরিচয়ের যা তার বাবুর স্বপ্ন ছিল। ডক্টর রেড্ডি বললেন, ছোটু, তোমার বাবু আজ যেখানেই থাকুন তার তোমার ওপর গর্ব হবে। কিন্তু এখন তোমার আসল উড়ান শুরু হবে। তুমি আমাদের মিশন বাঁচিয়েছ। এখন এই দেশ তোমার ভবিষ্যৎ সাজাবে। পরের মুহূর্তেই ইসরোর গেটের বাইরে হাজারো ক্যামেরার আলো জ্বলে উঠল। ডক্টর রেড্ডি ছোটুর হাত ধরে বাইরে বেরোলেন। পুরো বিশ্ব অবাক ছিল যে সেই ছোট ছেলে, যার পায়ে চপ্পল পর্যন্ত নেই। ডক্টর রেড্ডি মাইক সামলালেন এবং পুরো বিশ্বের সামনে ঘোষণা করলেন, এই মিশন অগ্নিবাণ আমার নয়, এই ছেলের। যদি আজ ছোটু না থাকত তো আমাদের কাছে উৎসব করার জন্য কিছু থাকত না। আমি ভারত সরকারের কাছে অনুরোধ করছি যে এই হীরাকে তৈরি করার দায়িত্ব এখন দেশের। সেই রাতে ছোটু যখন তার বাড়ি পৌঁছল তো তার মা ভাঙা খাটে শুয়ে তার অপেক্ষা করছিল। টিভিতে প্রত্যেক নিউজ চ্যানেলে তার ছেলের ছবি চলছিল। ছোটু দৌড়ে তার মাকে জড়িয়ে ধরল। ছোটু, মা, দেখো, বাবুর স্বপ্ন পূরণ হয়েছে, এখন তোমাকে ওষুধের জন্য কারো সামনে হাত পাততে হবে না। তার মা কাঁপা হাতে ছোটুর মুখ চুমু খেল। তার চোখে সেই স্বস্তি ছিল যা বছরের দারিদ্র্য এবং অসুস্থতার পর প্রথমবার এসেছে। তখনই বাড়ির বাইরে বড় বড় গাড়ির থামার আওয়াজ এলো। প্রধানমন্ত্রীর অফিস থেকে বিশেষ দূত এসেছিলেন। তারা ছোটুকে একটা সরকারি দস্তাবেজ দিলেন। ভারত সরকার ছোটুর মায়ের চিকিৎসার পুরো খরচ উঠানো এবং ছোটুকে দেশের সবচেয়ে প্রতিষ্ঠিত স্কুল এবং পরে স্পেস ইঞ্জিনিয়ারিংয়ের পুরো পড়াশোনার স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সময় দ্রুত পার হল। 10 বছর কেটে গেছে। শ্রীহরিকোটার সেই লঞ্চ প্যাডে আবার হলচল ছিল। এবার মিশন ছিল মঙ্গলযান 2। কন্ট্রোল রুমের ভিতরে মূল চেয়ারে একটা যুবক বসেছিল। সে সাদা অ্যাপ্রন পরা ছিল, গলায় ইসরোর অফিসিয়াল পরিচয়পত্র ছিল এবং তার হাতে এখন কয়লা নয় বরং একটা ডিজিটাল পেন ছিল। এটা অন্য কেউ নয় বরং ডক্টর আরিয়ান ছিলেন, সেই ছেলে যাকে একসময় বিশ্ব ছোটু বলে ডাকত। ডক্টর রেড্ডি, যিনি এখন রিটায়ার্ড হয়ে গেছেন, পিছনে দাঁড়িয়ে বললেন, প্রস্তুত ডক্টর? ডক্টর আরিয়ান ছোটু হেসে বলল, প্রস্তুত আছি স্যার। এবার ক্যালকুলেশনে কোনো প্লাস বা মাইনাসের ভুল নেই। রকেট আবার আকাশের বুক চিরে দিল। কিন্তু এবার ছোটু চা নিয়ে নয়, কমান্ড নিয়ে দাঁড়িয়েছিল। সে প্রমাণ করেছে যে প্রতিভা প্রাসাদ বা বড় ডিগ্রির জায়গা নয়, প্রতিভা তো সেই কয়লার মতো যা তপ্ত হয়ে হীরা হয়ে যায়। আজও ইসরোর সেই টপরিতে একটা নতুন প্রজন্ম চা খায় এবং দোকানদার গর্ব করে সেই জমির দিকে ইশারা করে যেখানে একসময় একটা ছেলে কয়লা দিয়ে দেশের ভাগ্য লিখেছিল। তো বন্ধুরা, যদি তোমাদের কাছেও কোনো স্বপ্ন থাকে তো তাকে ছোট ভেবো না। মনে রেখো, সমুদ্রের বড় ঢেউওট তীরের ছোট বালি থেকেই তার দিশা বদলায়। ক্ষমতাকে চেনো, তাকে জাগাও এবং বিশ্বকে দেখাও যে তুমি কি করতে পারো। তোমাদের এই গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্টে জরুরি বলো, এবং তোমরা এই ভিডিওটা দেশের কোন কোণ থেকে দেখছো এটাও জরুরি বলো, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্প কোথা থেকে শোনা হচ্ছে। ধন্যবাদ। পরের গল্পে মিলব।